১৯১২ সালের প্রেক্ষাপটে অবিভক্ত বাংলার ঢাকা, তার রাজনৈতিক অস্থিরতা এবং নদীমাতৃক জীবনের একটি দীর্ঘ ও ঐতিহাসিক আখ্যান নিচে তুলে ধরা হল। এটি আপনাকে সেই সময়ের ধুলোমাখা রাস্তা, প্রমত্তা নদী এবং রাজকীয় পরিবর্তনের আবহে নিয়ে যাবে। ১৯১২ বুড়িগঙ্গার জল এবং একটি রাজধানীর দীর্ঘশ্বাস। ১ ক্ষমতার মঞ্চ। ১৯১২ সালের শাসক ও রাজনীতি। ১৯১২ সালটি বাংলার ইতিহাসে অত্যন্ত নাটকীয় একটি বছর। এই সময়ের শাসন ব্যবস্থা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে ঢাকাকে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করেছিলেন। কিন্তু তীব্র আন্দোলনের মুখে ১৯১১ সালের ১২ই ডিসেম্বর দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। ফলে ১৯১২ সালের ১ এপ্রিল থেকে ঢাকা তার রাজধানী মর্যাদা হারায় এবং পুনরায় কলকাতা পুরো বাংলার প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ তিনি বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের ক্ষোভ প্রশমিত করতে ১৯১২ সালের জানুয়ারিতে ঢাকা সফর করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল ১৯১২ সালেই তিনি বাংলার গভর্নর হিসাবে দায়িত্ব নেন। স্থানীয় নেতৃত্ব ঢাকার নবাব স্যার সালিমুল্লাহ তখন রাজনৈতিকভাবে বেশ বিষণ্ণ। রাজধানী হারানোর শোকে তিনি ভেঙে পড়লেও ঢাকাবাসীর শিক্ষার অধিকার আদায়ে তিনি ব্রিটিশদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন। ১৯১২ ঢাকা একটি মফস্বল ও রাজধানীর সন্ধিক্ষণ। তৎকালীন ঢাকা আজকালের মতো ইট পাথরের জঙ্গল ছিল না। ১৯১২ সালের ঢাকা ছিল বাগান, পুকুর আর খোলা মাঠের এক শান্ত শহর। শহরটি মূলত ৩টি ভাগে বিভক্ত ছিল। পুরান ঢাকা, সদরঘাট, চকবাজার, আরমানিটোলা এবং নবাবপুর। এখানে ছিল সরু গলি, ঘোড়ার গাড়ির খটখট শব্দ আর মসলিন পরবর্তী সময়ের অভিজাত বাণিজ্যের কোলাহল। রমনা এলাকা ব্রিটিশরা বঙ্গভঙ্গের পর এই এলাকাটিকে সিভিল লাইন্স হিসাবে গড়ে তুলেছিল। কার্জন হল, সেক্রেটেরিয়েট, বর্তমান ঢাকা মেডিকেল কলেজ এলাকা এবং বিশাল সব বাগান বাড়ি এখানে তৈরি হয়েছিল। ১৯১২ সালে এগুলি ছিল নতুনের প্রতীক। কেরানীগঞ্জ ও আশপাশ বুড়িগঙ্গার ওপারটা ছিল একদম গ্রাম, ঘন জঙ্গল আর ধানি জমিতে ঘেরা। শহরের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল টমটম, ঘোড়ার গাড়ি। অভিজাতরা ল্যান্ডো বা ফিটন গাড়িতে চড়তেন। সাধারণ মানুষের জন্য ছিল পালকি। বিদ্যুৎ বলতে গেলে ছিলই না, কেবল আহসান মঞ্জিল এবং কিছু সরকারি ভবনে ডাইনামোর মাধ্যমে আলোর ব্যবস্থা হতো। সাধারণ মানুষ তেলের লণ্ঠন বা ল্যাম্প ব্যবহার করত। প্রমত্তা নদী ও ঢাকার জীবনরেখা ১৯১২ সালে বাংলাদেশের নদীগুলি ছিল আজকের তুলনায় অচেনা রকম শক্তিশালী এবং স্বচ্ছ। ঢাকার প্রাণ ছিল ৩টি নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং ধলেশ্বরী। বুড়িগঙ্গার রূপ সদরঘাটে দাঁড়ালে দেখা যেত শত শত পানসি, গয়না নৌকা আর পিনিশ। বাষ্পচালিত স্টিমারগুলো ধোঁয়া উড়িয়ে কলকাতা বা গোয়ালন্দের দিকে যেত। বুড়িগঙ্গার জল ছিল টলটলে। হিন্দু ধর্মাবলম্বীরা নদীতে স্নান করতেন এবং সেই জল পান করা যেত। নদীর পাড় ছিল প্রশস্ত, যেখানে জেলেরা জাল শুকোত। শীতলক্ষার আভিজাত্য নারায়ণগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষা ছিল পাটের বাণিজ্যের প্রধান পথ। সোনালি আঁশ নিয়ে বড় বড় মহাজনী নৌকা ভিড়ত বন্দরে। ১৯১২ সালেও শীতলক্ষার জল এতটাই পরিষ্কার ছিল যে একে স্বচ্ছ লোনা জল বলা হতো, যা জামদানি ধোয়ার জন্যে সেরা। বাস্তব গল্পের প্রেক্ষাপট ১৯১২ সালের একটি দিন সকাল, সদরঘাটের কোলাহল। ভোরবেলা বুড়িগঙ্গার কুয়াশা ভেদ করে আজানের শব্দ আসছে। রহমত মাঝি তার নৌকার পাল তুলছে। নদীর পাড়ে তখনও ইংরেজ সাহেবদের কুঠিবাড়ির সামনে পাহারা দিচ্ছে সিপাহীরা। রহমত মাঝির নৌকায় আজ এক বিশেষ যাত্রী যাবে। তিনি নবাব বাড়ির একজন কর্মচারী। তার হাতে লর্ড হার্ডিঞ্জের ঢাকা সফরের কিছু জরুরি নথিপত্র। নদীর ঘাটে তখন ধোপাদের কাপড় কাচার ছন্দময় শব্দ। মাঝে মধ্যে স্টিমারের সাইরেন শোনা যাচ্ছে। রহমত ভাবছে, বঙ্গভঙ্গ তো রদ হয়ে গেল, এখন কি ঢাকার জৌলুস আবার কমে যাবে? দুপুর, নবাবপুর ও চকবাজার। দুপুরের রোদে নবাবপুর রোডের ধুলো উড়ছে। লর্ড কারমাইকেল আসবেন বলে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। পথের দুপাশে নিম আর শিরিষ গাছের সারি। চকবাজারের ইফতারির দোকানগুলো রমজান মাস না হলেও অনেক দোকান সারা বছর থাকত।
1 টাকায় তখন কয়েক মণ চাল পাওয়া যায়, তাই মানুষের পেটে খিদের জ্বালা কম ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা নিয়ে মনে ছিল সংশয়। বিকেল, রমনার সবুজ প্রান্তর। বিকেলে কার্জন হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন একদল তরুণ, তাদের পরনে ধুতি বা পায়জামা পাঞ্জাবি। তারা কথা বলছেন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নিয়ে। তাদের মধ্যে কেউ একজন বলছেন, কলকাতা আমাদের অবহেলা করবেই যদি না আমরা এখানে বড় কোনো বিদ্যাপীঠ গড়ি। রমনার রেসকোর্স ময়দানে তখন সাহেবদের ঘোড়াদৌড় শুরু হবার প্রস্তুতি চলছে। লাল ইটের ভবনগুলোর ছায়া দীর্ঘ হচ্ছে ঘাসের ওপর। 4. বাংলার অন্যান্য নদী ও নিসর্গ। ঢাকার বাইরে পদ্মা ও মেঘনা ছিল দানবীয়। ১৯১২ সালে পদ্মার ভাঙনে রাজশাহী ও ফরিদপুরের বিশাল এলাকা তলিয়ে যাচ্ছিল। যমুনা নদী ছিল তার ভরা যৌবনে। স্টিমার সার্ভিস ছিল যোগাযোগের মেরুদণ্ড। বরিশাল থেকে চাল, সিলেট থেকে চা আর উত্তরবঙ্গ থেকে তামাক আসত এই নদীপথেই। তৎকালীন গ্রাম বাংলার দৃশ্য ছিল বিশাল ধানক্ষেত, বাঁশঝাড় আর বন তুলসীর ঘ্রাণে ভরা। বন জঙ্গল এতই বেশি ছিল যে ঢাকা থেকে মাত্র ২০-৩০ মাইল দূরে গেলেও বুনো শুয়োর বা হরিণের দেখা যা পাওয়া যেত। ৬. উপসংহার, একটি বিষণ্ণ জৌলুসের বছর। ১৯১২ সালটি ঢাকার জন্য একটি বড় পরিবর্তনের কাল। যে শহরটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজধানী হওয়ার স্বপ্ন দেখেছিল, এক কলমের খোঁচায় সেটি আবার একটি মফস্বল জেলায় পরিণত হল। কিন্তু ১৯১২ সালেই রোপিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বীজ, যা পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের জন্ম দিতে বড় ভূমিকা রাখে। সেই সময়ের শান্ত বুড়িগঙ্গা, ঘোড়ার গাড়ের খটখট শব্দ আর টিনের ছাদের ওপর বৃষ্টির গান, সব মিলিয়ে ১৯১২ সালের ঢাকা ছিল এক মায়াবী ও ঐতিহাসিক নগরী। ১৯১২ সালের সেই মাহেন্দ্রক্ষণ এবং ঢাকার নদ-নদী ও জনজীবনের বিস্তৃতি নিয়ে গল্পের পরবর্তী অংশগুলি নিচে তুলে ধরা হল। এটি আপনাকে সেই সময়ের সামাজিক কাঠামো এবং প্রকৃতির গভীরে নিয়ে যাবে। ৭. মসলিন পরবর্তী ঢাকা ও কারিগরদের আর্তনাদ। ১৯১২ সালে মসলিন কেবল জাদুঘরের শোভা বর্ধন করছিল, কিন্তু ঢাকার তাঁতিপাড়ায় তখনও সেই রেশ রয়ে গিয়েছিল। ডেমরা ও রূপগঞ্জের তাঁতিরা শীতলক্ষার তীরে বসে বুনতেন জামদানি। ১৯১২ সালের এক সকালে দেখা যেত নদীর কুয়াশা ভেদ করে তাঁতিরা তাদের সুতোয় মার দিচ্ছেন। শীতলক্ষার জল তখন এতটাই স্বচ্ছ ছিল যে কারিগররা বিশ্বাস করতেন এই জলের স্পর্শ ছাড়া জামদানির নকশা ফুটে ওঠে না। নারায়ণগঞ্জের কোল ঘেঁষে গড়ে ওঠা পাটের কলগুলোতে তখন ব্রিটিশ সাহেবদের দাপট। ডান্ডি থেকে আসা বণিকরা পাটের গাঁট বাঁধছে আর সস্তায় কৃষকদের কাছ থেকে কাঁচা পাট কিনে নিচ্ছে। ১৯১২ সালে পাটের বাজার ছিল তুঙ্গে, কিন্তু কৃষকের ঘরে তখনও হাহাকার। নদীর বুক চিরে স্টিমারগুলো যখন বড় বড় পাটের কার্গো নিয়ে কলকাতার দিকে যেত, তখন নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কৃষকরা দীর্ঘশ্বাস ফেলতেন। ৮. ঢাকার সমাজ ও সংস্কৃতি, একটি সাধারণ দিন। ১৯১২ সালে ঢাকার বাবুদের জীবন ছিল বিচিত্র। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের উচ্চবিত্তরা তখন উর্দু ও ফার্সি সংস্কৃতির প্রভাবে প্রভাবিত ছিলেন। তবে ইংরেজি শিক্ষার ঢেউ আছড়ে পড়ছিল তরুণ প্রজন্মের মনে। শিক্ষা ও আড্ডা। ঢাকা কলেজের ছাত্ররা তখন ভিক্টোরিয়া পার্কে বসে আড্ডা দিত। তাদের আলোচনায় থাকত বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার বেদনা। অনেকেই মনে করতেন ঢাকা যদি রাজধানী না থাকে তবে পূর্ববঙ্গের শিক্ষা-দীক্ষা আবার পিছিয়ে যাবে। বিনোদনের মাধ্যম। তখন সিনেমা ছিল না। বায়োস্কোপ দেখানোর জন্য ফেরিওয়ালারা পাড়ায় পাড়ায় আসত। কাঁচের ভেতরে ছবি পাল্টাত আর তারা গান গাইত। এছাড়া নবাব বাড়ির হাতিশালায় হাতিদের গোসল করানো দেখতে ভিড় জমাত সাধারণ মানুষ। খাবার দাবার। ঢাকার রাস্তায় তখন কাবলিওয়ালারা আখরোট ও কিসমিস বিক্রি করত। পুরান ঢাকার গলিগুলোতে কাচ্চি বিরিয়ানির আদি রূপটি তখনও বিকশিতমান ছিল। মানুষ মাকির শানকিতে করে পান্তা ভাত আর নদী থেকে সদ্য ধরা ইলিশ ভাজা খেত। নদ নদীর বৈচিত্র্য ও জলপথের রাজনীতি। ১৯১২ সালে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড ছিল নদী। রেলওয়ে তখনও সব জায়গায় পৌঁছায়নি। পদ্মা ও মেঘনার মিলনস্থলে চাঁদপুরের কাছে পদ্মা ও মেঘনার মোহনায় তখন ইলিশের মেলা বসত। শত শত নৌকা সেখানে ভিড়ত। বর্ষাকালে এই মোহনা ছিল সমুদ্রের মতো ভয়ঙ্কর। স্টিমার এসএস লেপচা বা এসএস অস্ট্রিচ যখন এই রুটে চলত, যাত্রীরা ভয়ের সাথে রোমাঞ্চ অনুভব করত। যমুনের ভাঙা গড়া। যমুনা তখন তার গতিপথ বদলাচ্ছিল। চরের পর চর জেগে উঠছিল, যেখানে মানুষ নতুন বসতি গড়ছিল।
এই চরের দখল নিয়ে লাঠিয়াল বাহিনীর লড়াই ছিল ১৯১২ গ্রাম বাংলার এক নগ্ন বাস্তবতা। ছোট নদী ও খাল। ঢাকা শহরের ভেতরে তখন অসংখ্য খাল ছিল। ধলাই খাল ছিল অন্যতম বড় জলপথ। ছোট ছোট ডিঙি নৌকায় মানুষ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করত। বর্ষাকালে ঢাকা শহরটা একটা বড় দ্বীপের মতো মনে হতো। ১০ লর্ড হার্ডিঞ্জের ঢাকা সফর এবং একটি নতুন স্বপ্ন। ১৯১২ সালের ৩১শে জানুয়ারি। আকাশ ছিল মেঘলা। ভাইসরয় যখন স্টিমার থেকে সদরঘাটে নামলেন, তখন পুরো শহর নিরাপত্তার চাদরে ঢাকা। তিনি নবাব সালিমুল্লার সাথে দীর্ঘ বৈঠক করেন। নবাব তাকে সাফ জানিয়ে দেন, রাজধানী যখন কেড়ে নেওয়া হয়েছে, তবে আমাদের সন্তানদের জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিন। হার্ডিঞ্জ যখন প্রতিশ্রুতি দিলেন, তখন ঢাকার মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হল। ১৯১২ সালের সেই প্রতিশ্রুতি আজকের